যারা বাইক পছন্দ করে এবং বাইকের বিষয়ে টুকিটাকি জানে তাদের কাছে যদি রয়্যাল এনফিল্ড সম্পর্কে বলা হয় তাহলে তাদের চোখ যেন জ্বলজ্বল করে ওঠে। আসলে রয়্যাল এনফিল্ড বাইকটিকে রাজকীয় বাইক বলা হয়ে থাকে। যখন কোনো ব্যক্তি এই বাইকটি চালায় তখন তার মধ্যে রয়্যাল ভাবটি চলে আসে। আকর্ষণীয় লুক এবং ডিজাইন এর পাশাপাশি পাওয়ারফুল ইঞ্জিনের জন্য বাইকটি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয়। এক কথায় আপনি বলতে পারেন সাধ্যের মধ্যে সেরা প্যাকেজের নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড। তবে আক্ষেপের বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড আসার কোনো সুযোগ ছিল না, কারণ বাংলাদেশের সিসি লিমিট ছিল 165, কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার বাইকের সিসি লিমিট করে দিয়েছে 350। তো এই কারণে রয়্যাল এনফিল্ডের 350 সিসির নিচে যে বাইকগুলো রয়েছে সেগুলো বাংলাদেশে আসতে চলেছে। রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলো শুধু বাংলাদেশে আসবেই না, বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের কারখানা তৈরি হওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে যদি রয়্যাল এনফিল্ডের কারখানা তৈরি হয় তাহলে এই বাইকগুলোর দাম অনেক কমে যাবে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই বাইকটি কেনার সামর্থ্য রাখবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে রয়্যাল এনফিল্ড বাইক এত জনপ্রিয় কেন। তাছাড়া ব্রিটিশ এই কোম্পানি রয়্যাল এনফিল্ড কিভাবে ভারতীয় কোম্পানিতে রূপান্তরিত হলো। এর পাশাপাশি বাংলাদেশে যদি রয়্যাল এনফিল্ড আসে তাহলে তার দাম কত হতে পারে। তো রয়্যাল এনফিল্ডের ইতিহাস সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যেমনটা জানেন রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হয় আজ থেকে 125 বছর আগে, মানে 1901 সালে। জর্জ টাউনসেন্ড নামে একজন ব্রিটিশ এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1851 সালে প্রথমে সেলাই মেশিনের ব্যবসা শুরু করেছিলেন। তো এরপর 1882 সালে যখন তার ছেলে তার ব্যবসাতে সাহায্য করে তখন ওই ব্যক্তি সাইকেল তৈরি করা শুরু করে, কিন্তু তার ব্যবসা লাগাতার লসের দিকে যাচ্ছিল, যার কারণে ওই ব্যক্তি অ্যালবার্ট আর রবার্ট নামে দুইজন ব্যবসায়ীকে তার ব্যবসা বিক্রি করে দেয়। তো পরবর্তী দুইজন ওই কোম্পানির নাম পরিবর্তন করে রাখে অ্যাডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানি প্রথমে রাইফেলের জন্য ছোট ছোট বুলেট তৈরি করত। যেহেতু তারা রাইফেলের পার্টস তৈরি করত তাই তারা তাদের সাইকেল বিজনেসকে আলাদা করে দিল এবং তাদের সাইকেলের কোম্পানির নাম দেয় রয়্যাল এনফিল্ড। সাইকেল বিজনেস আলাদা করার কারণ হচ্ছে তারা সাইকেল মার্কেট ভালোভাবে দখল করতে চাইছিল। তো এরপর 1899 সালে তারা প্রথমবারের মতো 4 চাকার সাইকেল তৈরি করে। পরবর্তীতে 1901 সালে তারা তাদের সাইকেলে প্রথমবারের মতো ইঞ্জিন লাগায়। এভাবেই তারা তাদের প্রথম বাইকটি তৈরি করেছিল। 1901 সালের পর থেকে এই কোম্পানি অনেক ডিজাইনের বাইক মার্কেটে ছাড়তে থাকে। মার্কেটে নতুন নতুন ডিজাইন আসার পরেও মানুষ রয়্যাল এনফিল্ডের বাইকগুলোকে তেমনভাবে পছন্দ করছিল না। তো এরপর তারা প্রোডাক্ট লাইন বৃদ্ধি করার জন্য 1903 সালে কার তৈরি করার চিন্তা ভাবনা করে। কারের বিজনেসে পা রাখার পরে তাদের একই অবস্থা হয়, তাদের কারগুলো মানুষ পছন্দ করে না, যার কারণে 4 বছর পর 1907 সালে তারা তাদের গাড়ি কোম্পানিটি বিক্রি করে দেয়। তখন তাদের হাতে কেবলমাত্র মোটরসাইকেল কোম্পানি ছিল। 1914 সালে তাদের মোটরসাইকেল কোম্পানির ভাগ্য খুলে যায়। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তখন ব্রিটিশ সরকার রয়্যাল এনফিল্ডের সাথে চুক্তি করেছিল। রয়্যাল এনফিল্ড কোম্পানি ব্রিটিশ সৈন্যদের বেশ কয়েকটি বাইক দিয়েছিল। এমনকি সে সময় রাশিয়ান গভর্নমেন্টও রয়্যাল এনফিল্ডের সাথে বাইক কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। পরবর্তীতে 1932 সালে এই কোম্পানির সাথে এমন কিছু ঘটে যাতে করে এর ভাগ্য পরিবর্তন হয়ে যায়, কারণ 1932 সালে রয়্যাল এনফিল্ড তাদের আইকনিক বাইক রয়্যাল এনফিল্ড বুলেট মার্কেটে আনে। ওই সময় মানে 1932 সালে সব থেকে পাওয়ারফুল এবং স্টাইলিশ বাইক ছিল রয়্যাল এনফিল্ড বুলেট। লঞ্চ হওয়ার পরপরই রয়্যাল এনফিল্ড বুলেট মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নেয়। বর্তমান পৃথিবীতে সব থেকে বেশি সময় ধরে চলা বাইকের মডেল হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। ওই সময় রয়্যাল এনফিল্ড বুলেট বাইকগুলো অনেক মজবুত করে তৈরি করা হতো। তো এরপর থেকে রয়্যাল এনফিল্ড কোম্পানি আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা অর্জন করে নেয়। তো এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন ব্রিটিশ সরকার মিলিটারিদের বাইক তৈরি করার জন্য রয়্যাল এনফিল্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। এরপর রয়্যাল এনফিল্ড বাইকগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈনিকরা ব্যবহার করতে থাকে। এমনকি রয়্যাল এনফিল্ড বাইকগুলো প্যারাশুটের মাধ্যমে যুদ্ধের ময়দানে ফেলে দেওয়া হতো। এখন আপনি বুঝতে পারছেন এই বাইকগুলো কতটা শক্তিশালী। প্যারাশুটের মাধ্যমে এগুলো প্লেন থেকে ফেলে দেওয়া হতো। তবে সমস্যাটি ছিল তখন শুধুমাত্র রয়্যাল এনফিল্ড বাইকগুলো আর্মি এবং মিলিটারিরাই ব্যবহার করত। সাধারণ মানুষদের মধ্যে এটি গেঁথে গিয়েছিল যে রয়্যাল এনফিল্ডের এই ভারী বাইকগুলো শুধুমাত্র মিলিটারি আর আর্মিদের জন্য তৈরি করা হয়েছিল। ডেইলি ইউজ হিসেবে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো মানুষ তখন গ্রহণ করেছিল না। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়
যায় তখন রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর ডিমান্ড কমতে থাকে। এরপর এই কোম্পানি অনেক বড় লসের মুখোমুখি হয়। তো এতক্ষণ পর্যন্ত রয়্যাল এনফিল্ডের কাহিনী শুধুমাত্র ইংল্যান্ড পর্যন্তই সীমাবদ্ধ ছিল। ইন্ডিয়াতে তখনও রয়্যাল এনফিল্ড বাইক আসেনি। 1947 সালে যখন ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে তখন ইন্ডিয়ার সেনাবাহিনীর জন্য ভারত সরকারের কয়েকটি বাইকের প্রয়োজন ছিল। ভারত সরকার এমন বাইক খুঁজছিল যেগুলো অনেক মজবুত হবে এবং আর্মিরা সব রাস্তাতে এই বাইক ব্যবহার করতে পারবে। তো ওই সময় পৃথিবীর সব থেকে মজবুত বাইক ছিল রয়্যাল এনফিল্ড, যার কারণে ভারত সরকার রয়্যাল এনফিল্ডের সাথে চুক্তি করে এবং 1954 সালে রয়্যাল এনফিল্ডের 800টি বুলেট ভার্সন কিনে নেয়। তো এতগুলো বাইক সাপ্লাই দেওয়ার জন্য রয়্যাল এনফিল্ড কোম্পানি ভারতের মাদ্রাজ মোটরের সাথে চুক্তি করে। তো শুরুতে এই মাদ্রাজ কোম্পানি ইংল্যান্ড থেকে রয়্যাল এনফিল্ডের পার্টসগুলো আনতো এবং ইন্ডিয়াতে অ্যাসেম্বল করত। তো পরবর্তীতে এই মাদ্রাজ কোম্পানি ইংল্যান্ড থেকে এই পার্টসগুলো আনা বন্ধ করে দেয় এবং ইন্ডিয়াতে পুরোপুরিভাবে রয়্যাল এনফিল্ড তৈরি করা শুরু করে। পরবর্তী 3 দশক পর্যন্ত মাদ্রাজ কোম্পানি এই রয়্যাল এনফিল্ড তৈরি করতে থাকে। তবে রয়্যাল এনফিল্ড বাইকগুলো বিক্রি করে এই কোম্পানি তেমন একটা প্রফিট আয় করতে পারে না। দুঃখজনক বিষয়টি হচ্ছে 1971 সালে ইংল্যান্ডে রয়্যাল এনফিল্ডের বিক্রি বন্ধ হয়ে যায় এবং ইংল্যান্ডের রয়্যাল এনফিল্ড কোম্পানি বন্ধ করে দেওয়া হয়। ইংল্যান্ডের রয়্যাল এনফিল্ড পুরোপুরি বন্ধ হওয়ার পরে ভারতে এর প্রভাব এসে পড়ে। ভারতের যে মাদ্রাজ গ্রুপ ছিল সেই মাদ্রাজ গ্রুপ এই রয়্যাল এনফিল্ড কোম্পানি আইসার কোম্পানির কাছে বিক্রি করে দেয়। তো আইসার কোম্পানির মালিকের বিশ্বাস ছিল যে রয়্যাল এনফিল্ডকে সে ইন্ডিয়াতে আবারও প্রতিষ্ঠা করবে, কিন্তু তার চিন্তাভাবনা অনুযায়ী এমনটা কিছুই হয় না। টানা 6 বছর চেষ্টা করার পর যখন আইসার কোম্পানি দেখলো যে রয়্যাল এনফিল্ড বিক্রি হচ্ছে না, তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে রয়্যাল এনফিল্ড বন্ধ করে দেবে। তো এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে একটি কাহিনী ঘটে। এই কাহিনীতে এন্ট্রি ঘটে আইসার কোম্পানির ফাউন্ডার বিক্রম লালের ছেলে সিদ্ধান্ত লালের। এই সিদ্ধার্থ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং বাইকের প্রতি তার অনেক শখ ছিল। তো রয়্যাল এনফিল্ডকে বাঁচানোর জন্য এই সিদ্ধার্থ বোর্ড মেম্বারের কাছে একটি রিকোয়েস্ট করে। তো বোর্ড মেম্বার মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে যে সিদ্ধার্থকে একটি শেষ সুযোগ দেওয়া হবে। তো এরপর 2000 সালে রয়্যাল এনফিল্ডের সম্পূর্ণ দায়িত্ব সিদ্ধার্থ লাল তার কাঁধে নিয়ে নেয়। তো এটি ছিল রয়্যাল এনফিল্ড কোম্পানির জন্য একটি টার্নিং পয়েন্ট। যেই বাইক কোম্পানিটি বন্ধ হতে যাচ্ছিল সেটি আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে ওঠে। আপনি জানলে অবাক হবেন, হার্লি ডেভিডসন পুরো পৃথিবীতে যতটা না বিক্রি হয় তার থেকে বেশি রয়্যাল এনফিল্ড ইন্ডিয়াতে বিক্রি হয়। তো প্রশ্নটি হচ্ছে সিদ্ধান্ত লাল এমন কি সিদ্ধান্ত নিয়েছিল যার কারণে রয়্যাল এনফিল্ডের ভাগ্য খুলে গিয়েছিল? আসলে সিদ্ধান্ত যেহেতু একজন বাইক প্রেমী মানুষ ছিল তাই বাইক সম্পর্কে তিনি অনেক ভালো জানতেন। তিনি তখন এই বাইকের কিছু প্রবলেম খুঁজে বের করেন। তিনি চিন্তা ভাবনা করেন যে এই বাইকটি মানুষের মধ্যে এত জনপ্রিয়, এই বাইকটির ইঞ্জিন শক্তি অনেক বেশি, কিন্তু তারপরও এই বাইকটি কেন সেল হয় না? এই প্রবলেমগুলোর সমাধানের জন্য তার বাইকটিকে তিনি একটি কাস্টমারের নজরে দেখতে থাকেন। তো বাইকের সমস্যা খুঁজে বের করার জন্য তিনি একটি লম্বা ট্যুরে বের হয়ে যান। তিনি যখন তার বাইকটি 1000 কিলোমিটার চালান তখন তিনি রয়্যাল এনফিল্ডের উইকনেসগুলো খুঁজে বের করেন। তিনি তখন এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছিলেন যে কেন রয়্যাল এনফিল্ড বিক্রি হয় না এবং রয়্যাল এনফিল্ড থেকে কাস্টমার আসলে কি চাই। তো এরপর তিনি ফিরে এসে বাইকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল পরিবর্তন করেন। যেমন রয়্যাল এনফিল্ডে প্রথমে গিয়ার প্লেট ডান সাইডে থাকতো, তিনি সেই গিয়ার প্লেটটি চেঞ্জ করে বাম সাইডে নিয়ে আসেন। এছাড়া তিনি কিক স্টার্টের পাশাপাশি সেলফ স্টার্টের ব্যবস্থা করেন, কারণ বিভিন্ন প্রতিকূল পরিবেশে মানুষ যখন কিকের মাধ্যমে স্টার্ট করত তখন তাদের পায়ে অনেক আঘাত লাগতো। এগুলো ছাড়াও রয়্যাল এনফিল্ডে অনেক পরিবর্তন আনা হয়। তবে সিদ্ধান্ত এই বিষয়ে খুব ভালো মতো লক্ষ্য করেছিলেন যাতে বাইকের ভিনটেজ মডেলে কোনো চেঞ্জ না হয়, কারণ রয়্যাল এনফিল্ডের আইকনিক লুক তাকে অন্য সব বাইক থেকে আলাদা করে। তো সিদ্ধান্ত যখন বাইকের এই সব কিছু চেঞ্জ করেন তখন থেকে বাইকের সেল আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর সিদ্ধান্তর সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল মানুষের পারসেপশন চেঞ্জ করা, কারণ সে সময় ইন্ডিয়াতে মানুষ মনে করত যে রয়্যাল এনফিল্ড বাইকগুলো অনেক হেভি হয় এবং এগুলো শুধুমাত্র ট্যুরিস্ট বাইক হিসেবে পরিচিত ছিল। সে সময় মার্কেটে ডেইলি ইউজের জন্য হিরো হন্ডা আর বাজাজের পাতলা বাইকগুলো ছিল। তো এই সমস্যার সমাধানের জন্য সিদ্ধান্ত তার নিজের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান। এরপর তিনি অনেক ক্যাম্পেইন এবং অ্যাডভার্টাইজমেন্ট করেন এবং তিনি মানুষকে এটা বোঝাতে সক্ষম হন যে রয়্যাল এনফিল্ড বাইকগুলো শুধুমাত্র ট্যুরিস্ট বাইক নয়, ডেইলি ইউজ বাইক হিসেবে এটি অত্যন্ত ভালো পারফরমেন্স করে। তো সিদ্ধান্ত তার এই প্রচেষ্টায় সফল হয়। এরপর থেকে মানুষ ডেইলি ইউজের জন্য রয়্যাল এনফিল্ড ক্রয় করতে শুরু করে। মজার ব্যাপারটি হচ্ছে সিদ্ধান্তকে যখন 2004 সালে আইসার কোম্পানির সিইও করা হয় তখন আইসার কোম্পানির 15টি কোম্পানি ছিল, কিন্তু সিদ্ধান্ত শুধুমাত্র রয়্যাল এনফিল্ড
এনফিল্ডের দিকে ফোকাস দেওয়ার জন্য 15টি কোম্পানির মধ্যে 13টি কোম্পানি বিক্রি করে দেয়। এরপর তিনি শুধু দুইটি বিজনেসের উপরে ফোকাস করেন, একটি হচ্ছে রয়্যাল এনফিল্ড এবং আরেকটি হচ্ছে আয়শার ট্রাক। আসলে সিদ্ধান্তের মতে তিনি শুধুমাত্র দুইটি বিজনেসই চালাবেন এবং দুইটি বিজনেসই হবে ব্র্যান্ড। পরবর্তীতে তিনি তার কথা বাস্তবায়ন করে দেখায়। বর্তমানে ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ড মার্কেট লিডার হয়ে গিয়েছে। বর্তমানে ভারত সহ আশেপাশের বেশ কয়েকটি দেশে রয়্যাল এনফিল্ডের এতটা জনপ্রিয়তা রয়েছে যা অন্য কোনো বাইক অর্জন করতে পারেনি। তো একসময় ছিল যখন রয়্যাল এনফিল্ডের বাইকগুলো বিক্রি হচ্ছিল না, কিন্তু বর্তমানে রয়্যাল এনফিল্ডের এক একটি বাইক ক্রয় করার জন্য মানুষকে 1 মাসের মতো অপেক্ষা করতে হয়। তো বাংলাদেশে যে রয়্যাল এনফিল্ডগুলো আসতে চলেছে সেগুলোর মূল্য আনুমানিক 4 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের দুইটি মডেল আসতে পারে, একটি হচ্ছে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক এবং আরেকটি হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। তো কারা কারা রয়্যাল এনফিল্ড বাইক পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার ফেভারিট বাইকের ব্র্যান্ড কোনটি সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইরকমই ইন্টারেস্টিং আনকমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।